মাহফুজ আলম, রাষ্ট্র কি তোর বাপের? রাষ্ট্র কি তোর বাপের? একজন নিজের বাপের রাষ্ট্র বানাতে যা আজকে দেখ হাসিনার মতো ভারতে পালা গেছে। মাহফুজ আলম সাহেব, মিডিয়ার মাধ্যমে আপনাকে হুঁশিয়ার করে বলতেছি, আপনি আপনার বক্তব্য প্রত্যাহার করবেন। অবশেষে সেনা প্রধানের কাছে ক্ষমতা হস্তান্তর করে পদত্যাগের ঘোষণা দিল অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। রীতিমতো দেশ পরিচালনা নিয়ে নানান সমালোচনার মুখে পড়েন এই প্রধান উপদেষ্টা। গত 1.5 মাস পুলিশ অকার্যকর হওয়ায় নানান সমালোচনার মুখে পড়েন অন্তর্বর্তীকালীন সরকার। তেজগাঁও বিমানবন্দরে নেমে ঠিক কোথায় যাবেন, কোথায় থাকবেন শেখ হাসিনা, সমস্ত কিছু পরিকল্পনা নাকি চূড়ান্ত হয়ে গিয়েছে এবং এই পরিকল্পনা সব রিপোর্ট নাকি ইতিমধ্যে পৌঁছে গিয়েছে ভারতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের কাছে। করেছেন উপদেষ্টা মাহফুজ আলম। মাহফুজ আলমের এই স্ট্যাটাস আমাদেরকে ভাবিয়ে তুলেছে। তিনি যখন লিখেছেন বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, দেশি বিদেশি ষড়যন্ত্র, বিভিন্ন ধরনের কূটকৌশল চলছে দেশের বিরুদ্ধে, মানুষের বিরুদ্ধে, আমাদের স্বাধীনতার বিরুদ্ধে, তখন স্বভাবতই আমাদেরকে ভাবতে হচ্ছে আগামীর বাংলাদেশ কোন পথে যাচ্ছে, কোন দিকে নিয়ে যাচ্ছি আমরা। এরা কিভাবে ইসলামপন্থীদের বিরুদ্ধে একটা সংঘবদ্ধভাবে কাজ করছে এটা আপনারা বুঝতে পারছেন? কিভাবে এরা মাস্টার মাইন্ড হয়ে গেল আমেরিকায় গিয়ে, এটা আপনারা বুঝতে পেরেছেন? এটা কিন্তু বাংলাদেশে ঘোষণা করে নাই, আমেরিকায় বসে মাস্টার মাইন্ড ঘোষণা করেছে ডক্টর ইউনূস স্যার। সামগ্রিকভাবে শাহবাগীরা কই থেকে সাহস পাচ্ছে, এর পেছনের রহস্য যদি আপনারা না খোঁজেন তাহলে কিন্তু আপনারা ওই লাকির গ্রেপ্তার চাইবেন। লাকির গ্রেপ্তার চাইলে লাকির গ্রেপ্তারে লাভবান কিন্তু শাহবাগীরাই হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াত ফারুকী আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দর্শক, ইতিমধ্যে আপনারা সবাই দেখেছেন ভিডিওর শুরুতে বেশ কিছু অংশবিশেষ দেখেছেন, যে অংশবিশেষগুলো দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই আমি আর বিষয়টা নিয়ে বেশি বিস্তারিত বলবো না, কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তাই আমি আর বেশি কথা না বলে আমরা ধারাবাহিকভাবে একটু বাকি অংশগুলো একটু দেখে আসবো। তার আগে আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা আমাদের ফারুকী অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখন নতুন আছেন, প্লিজ দয়া করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। অবশেষে সেনা প্রধানের কাছে ক্ষমতা হস্তান্তর করে পদত্যাগের ঘোষণা দিল অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। রীতিমতো দেশ পরিচালনা নিয়ে নানান সমালোচনার মুখে পড়েন এই প্রধান উপদেষ্টা। গত 1.5 মাস পুলিশ অকার্যকর হওয়ায় নানান সমালোচনার মুখে পড়েন অন্তর্বর্তীকালীন সরকার। সেনাপ্রধানের মহড়া শেষ হয়েছে। তেজগাঁও বিমানবন্দরে নেমে ঠিক কোথায় যাবেন, কোথায় থাকবেন শেখ হাসিনা, সমস্ত কিছু পরিকল্পনা নাকি চূড়ান্ত হয়ে গিয়েছে এবং এই পরিকল্পনা সব রিপোর্ট নাকি ইতিমধ্যে পৌঁছে গিয়েছে ভারতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের কাছে। মহড়া শেষ সেনাপ্রধানের। কিভাবে হাসিনা তেজগাঁও বিমানবন্দরে নামবেন এবং সেখান থেকে কোথায় যাবেন এবং শেষমেশ তিনি কোথায় থাকবেন, সেই সমস্ত রিপোর্ট মোটামুটি চূড়ান্ত এবং রিপোর্টটি পৌঁছেও গিয়েছে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের কাছে। জানা যাচ্ছে অজিত ডোভাল সহ আরো কয়েকজন আধিকারিক এই রিপোর্টটি পরীক্ষা নিরীক্ষা করে দেখবেন। তাদের তরফ থেকে সম্মতি আসলেই তখন শুধু মহড়া নয়, একেবারে প্রস্তুত থাকবে সেনাবাহিনী। এরপর যদি কোন রকম বদলের প্রয়োজন হয়, সেই বদলটুকু করে দিল্লির লুটিয়ান্স থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে আসা হবে বাংলাদেশে। উল্লেখ্য, গত শুক্রবার মধ্য আফ্রিকা সফর সেরে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান যথারীতি ঢাকার শাহজালাল বিমানবন্দরে না নেমে তেজগাঁও বিমানবন্দরে নেমেছিলেন। আর সেনাপ্রধান ঠিক যে সুরক্ষা বলয়ের মাধ্যমে এই বিমানবন্দরে অবতরণ করেছিলেন, ঠিক একই সুরক্ষা বলয়ের মধ্যে দিয়েই বাংলাদেশে পা রাখবেন শেখ হাসিনা। সেই সঙ্গে সেনাপ্রধানের পথ অনুসরণ করে শাহজালাল বিমানবন্দরে না নেমে তেজগাঁও বিমানবন্দরে নামতে চলেছেন হাসিনা। গোপনীয়তা বজায় রেখে সেনাপ্রধান তেজগাঁও বিমানবন্দরে নেমে সেই প্রক্রিয়ার সুবিধাগুলি সম্পর্কে অবগত হয়ে গিয়েছেন, যা তাকে শেখ হাসিনার পরিকল্পনা বাস্তবায়িত করতে সহায়তা করবে। গত 7 মার্চ ঢাকায় মার্চ ফর খিলাফত নামে বিশাল কর্মসূচি নিয়েছিল হিজবুত তাহরীর নামে এক নিষিদ্ধ জঙ্গি সংগঠন। কিন্তু সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সেই ষড়যন্ত্রের খবর পেয়ে যান বিদেশের মাটিতে বসেই। তাই তিনি সফরসূচি কাটছাট করে অনেকটা ঘুরপথে বাংলাদেশে ফেরেন নির্ধারিত সময়ের বেশ কয়েক ঘন্টা আগেই। আসন্ন বিপদ থেকে বাঁচতে সেনাপ্রধানের বিমান অবতরণ করে বিমান বাহিনীর তেজগাঁও বিমানবন্দরে। ফলে সব ষড়যন্ত্র ব্যর্থ হয় এবং ওয়াকারুজ্জামান নিরাপদে সেনা সদর দফতরে ঢুকেও যান। এই পর্যন্ত ঘটনা আমরা সকলেই জানি।
এবং সূত্রের খবর, জামাত শিবির সহ বিভিন্ন ইসলামী কট্টরপন্থী সংগঠনগুলি এই ষড়যন্ত্রের পরিকল্পনা করেছিল। বিদেশে থাকা কয়েকজন বাংলাদেশি অ্যাক্টিভিস্টের এতে মদতও ছিল। তাদের পরিকল্পনা ছিল বাংলাদেশ সেনাবাহিনীর অন্দরে একটা অভ্যুত্থান ঘটানো, আর তাতে নেতৃত্ব দেবেন লেফটেন্যান্ট জেনারেল ফয়জুর রহমান, যিনি সম্প্রতি পাকিস্তানি সেনা কর্তাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়েছিলেন। পাক গুপ্তচর সংস্থা ISI এর সঙ্গেও ঘনিষ্ঠতা বেড়েছিল তাদের। অর্থাৎ পাক মদতে বাংলাদেশ সেনায় অভ্যুত্থান হবে, আর সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে পদ থেকে সরিয়ে সেখানে বসবে লেফটেন্যান্ট জেনারেল ফয়জুর রহমান। কিন্তু সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সেই ষড়যন্ত্রের আঁচ পেয়ে তৎপরতার সঙ্গে দেশে ফিরেন এবং বড় পদক্ষেপ নিয়েছেন বলেই গোপন সূত্রে খবর। আর এবার সেনা প্রধানের এই রুটম্যাপ অনুযায়ী হাসিনা নিরাপদে বাংলাদেশে ফিরবেন বলেই অভিমত বিশেষজ্ঞ মহলের। ব্যুরো রিপোর্ট, নিউজ বর্তমান। ভারতীয় বেশ কিছু গণমাধ্যম এবং ইউটিউবাররা বলছিল যে বাংলাদেশে নাকি একটি সেনা অভ্যুত্থান ঘটে গেছে। এছাড়াও সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে নিয়ে বেশ কিছু জল্পনা ছড়িয়েছে। তিনি নাকি দেশে ফিরলেই তাকে নজরবন্দি করা হবে, গ্রেপ্তার করা হবে, এমন নানা কথা উঠে আসছে। তবে এই সমস্ত ঘটনা বা খবর সেগুলো কি আদৌ সত্যি নাকি সবটাই গুজব? ভারতীয় সংবাদ মাধ্যম ও ইউটিউবাররা বলছেন ইতিমধ্যে বাংলাদেশে একটি সেনা অভ্যুত্থান ঘটে গিয়েছে। সর্বশেষ সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে সরকারি সফরে গিয়েছিলেন। তার এই সফরের আগে ও পরে বিভিন্ন গুজব ছড়ানো হচ্ছিল। তার ফেরার বিষয় নিয়ে তাকে দেশে ফেরার আগে বন্দী করা হবে, তিনি শাহজালাল বিমানবন্দরে না নেমে কেন তেজগাঁও বিমানবন্দরে নেমেছেন। এখনো পর্যন্ত এই বিষয়গুলি নিয়ে নানা রকম চর্চা চলছে। তবে কি সবটাই সত্য নাকি গুজব? উঠে এসেছিল 1999 প্রসঙ্গ, যখন পাকিস্তানে পারভেজ মুশারফকে বিমানবন্দরে নামতে দেওয়া হয়েছিল না এবং পারভেজ মুশারফের ক্ষমতা দখল করে, যার ফলে সেই সময় সেনা অভ্যুত্থান ঘটে। এই ধরনের বিভিন্ন ঘটনা প্রবাহের সঙ্গে মিল খোঁজা হচ্ছিল বর্তমান বাংলাদেশের সেনা প্রধানের পরিস্থিতির। শেখ হাসিনার পতনের পর থেকে পাকিস্তানের সঙ্গে হাত মিলিয়ে এক সেনা আধিকারিক এই সেনা অভ্যুত্থানের পরিকল্পনা করছে বলে অভিযোগ। বিষয়টি টের পেতে ওই সেনা আধিকারিককে নজরবন্দি করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ভারতের একটি সংবাদ মাধ্যম সূত্রে খবর, ওয়াকারকে সরাতেই সেনার শীর্ষ আধিকারিকদের সঙ্গে সম্প্রতি বৈঠকও করেন ফয়জুর রহমান। সেই বৈঠকের বিষয়ে অবগত নন জেনারেল ওয়াকারুজ্জামান, কিন্তু ওই বৈঠকে যথেষ্ট সমর্থন জোগাড় করতে পারেননি ফয়জুর রহমানও, আর তাতেই চক্রান্তের পর্দা ফাঁস হয়ে যায়। বর্তমানে গোয়েন্দা সংস্থা DGFI এর নজরবন্দি করে রাখা হচ্ছে ফয়জুর রহমানকে। কিন্তু আসলে এই ঘটনাগুলোর কোনো সত্যতা আছে কি? জানা যাচ্ছে যথা নিয়মে 3 দিনের সরকারি সফর সেরে সেনাপ্রধান বাংলাদেশে ফিরেছেন। তার এই সফরসূচির সমস্ত কাজ সম্পূর্ণ করে গত 6 মার্চ রাতের দিকে শাহজালাল বিমানবন্দর হয়ে যথা নিয়মে বাংলাদেশে প্রবেশ করেছেন সেনাপ্রধান। আর তার দেশে ফেরার বিষয়ে কোন রকম জটিলতারও সৃষ্টি হয়নি। এমনকি অনেকেই জানাচ্ছেন যে তিনি 7 মার্চ দেশে ফিরেছেন। সেই তথ্য ভুল। হিজবুত তাহরির মিছিলের দিন অর্থাৎ 6 মার্চ সন্ধ্যার পর বাংলাদেশে পা রেখেছেন সেনাপ্রধান, আর এই বিষয়টি স্পষ্ট করেছে ISPRও। এই ঘটনাটি নিয়ে সেনা অভ্যুত্থান হয়েছে, এই ধরনের কোন ঘটনার অস্তিত্বই দেখতে পাচ্ছে না বাংলাদেশের নাগরিকও। লেফটেন্যান্ট জেনারেল ফয়জুর রহমানের প্রসঙ্গ উঠে আসছে এক্ষেত্রে। জানা যাচ্ছে ফয়জুর রহমানের পাশাপাশি আরো বেশ কিছু আধিকারিককে গ্রেফতার করা হয়েছে, কিন্তু তথ্য প্রমাণ বলছে এই ঘটনাটিও সম্পূর্ণ গুজব। কাজেই এখনো পর্যন্ত বাংলাদেশে সেনা অভ্যুত্থান বা এই ধরনের কোনো ঘটনার অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। ব্যুরো রিপোর্ট, নিউজ বর্তমান। ঢাকায় নাকি পৌঁছে গিয়েছিল ভারতের রয়ের 4টি অ্যাসেট, এমনকি তারা 4 দিন সফর করেছে। তবে এই খবরটি নাকি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কাছে ছিল না। এখন এখানেই প্রশ্ন উঠছে যে শেখ হাসিনার নিরাপদ আশ্রয় খুঁজতেই কি ভারতের রয়ের অ্যাসেট পৌঁছে গিয়েছিল বাংলাদেশে? ঢাকায় পৌঁছে গিয়েছিল ভারতের রয়ের 4টি অ্যাসেট। সেখানে গিয়ে তারা নিজেদের বিভিন্ন কর্মকাণ্ড শেষ করে আবার দেশে ফিরে এসেছেন। এই সফরটা ছিল মূলত 4 দিনের, কিন্তু রয়ের অ্যাসেট ঢাকায় পৌঁছানোর কোনো খবর সে দেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কাছে ছিল না। এমনকি তারা সেখানে গিয়ে কোন কোন আধিকারিকের সঙ্গে কথা বলেছেন সেই খবরও এখনো পর্যন্ত প্রকাশ্যে আসেনি। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, তবে কি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপদ আশ্রয় খুঁজতে ঢাকায় পৌঁছে গিয়েছিলেন রয়ের অ্যাসেট?
জানা যাচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফেরার পরিকল্পনা যখন জোরালো হচ্ছে, তখনই রয়েড অ্যাসেট তৎপরতার সঙ্গে ঢাকায় পৌঁছে গিয়ে শেখ হাসিনার নিরাপদ বাসস্থানের জন্য আলোচনা করলেন সে দেশের অ্যাসেটের সঙ্গে। দুই পক্ষের মধ্যে কথাবার্তার মাধ্যমে স্থির করা হয়েছে কোথায় শেখ হাসিনার বাসস্থান হতে চলেছে বা কতটা পরিমাণ জায়গার মধ্যে তিনি থাকবেন, এই সমস্ত বিষয়বস্তু। যদিও শেখ হাসিনার বাসস্থানের দায়িত্ব নিতে চলেছে ভারতই। এখন প্রশ্ন উঠছে, এই পরিস্থিতিতে বাংলাদেশে শেখ হাসিনা ফিরতে পারবে কি? আবার ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের মস্তিষ্কে কি পরিকল্পনা চলছে সেই নিয়েও চলছে নানা জল্পনা। কারণ অজিত ডোভালের পক্ষে এই ধরনের বিষয়ের সমাধান করা একেবারেই অসম্ভব নয়। প্রসঙ্গত, সম্প্রতি রয়েড 4টি অ্যাসেট ঢাকায় পৌঁছে একটি 5-তারা হোটেল থেকে নিজেদের সমস্ত কার্যক্রম সেরে নিয়েছেন। যদিও রয়েড 4 দিনের এই গোপন কর্মকাণ্ডের কোনো খবর দেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মণ্ডলীর কাছে ছিল না, কারণ এখানে সমস্ত মিশনারিগুলিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মিশনারি কাজ করছে। ফলে তারা এখন দিন গুনছে কবে হাসিনা দেশে ফিরে একটি সুষ্ঠু ব্যবস্থা করবেন। ভারতের কথা বলছে, হাসিনা চাইলে দেশে ফিরে সংসদ ভেঙে নির্বাচনের দিকে এগোতে পারে, তাতে ভারতেরও কোনো হস্তক্ষেপের প্রয়োজন হবে না। যদিও এই বিষয়টি দেশি বিদেশি সংবাদ মাধ্যমে প্রকাশ করা সম্ভব নয়, তাই এখন ইনক্লুসিভ ইলেকশনের দিকে এগোতে চাইছে সে দেশের সেনাবাহিনীও। একমাত্র ইনক্লুসিভ ইলেকশনের মাধ্যমেই শেখ হাসিনা দেশে ফিরে ও আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে। এই সুষ্ঠু অবাধ নির্বাচনের জন্য সেনাবাহিনীর বিভিন্ন কার্যক্রম শুরু হয়ে গিয়েছে বাংলাদেশ জুড়ে। ব্যুরো রিপোর্ট, নিউজ বর্তমান। এই মাহফুজ আলম, রাষ্ট্র কি তোর বাপের? রাষ্ট্র কি তোর বাপের? একজন নিজের বাপের রাষ্ট্র বানাতে যা আজকে দেখ হাতিরের মতো ভারতে পালা গেছে। মাহফুজ আলম সাহেব, মিডিয়ার মাধ্যমে আপনাকে হুঁশিয়ার করে বলতেছি, আপনি আপনার বক্তব্য প্রত্যাহার করবেন। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। অভ্যুত্থানে একমাত্র নিঃস্বার্থভাবে ভূমিকা পালন করেছে মাদ্রাসা শিক্ষার্থীরা এবং আলেমরা। আপনারা দেখেছেন আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অনেকটাই নিঃস্বার্থ, তবে তারাও বিসিএস দেন, বিভিন্ন চাকরি পরীক্ষা দেন, অংশগ্রহণ করেন। কিন্তু আমাদের মাদ্রাসার শিক্ষার্থীরা, আলেমরা, তারা কিন্তু কোনো সরকারি চাকরিতে অংশগ্রহণ করে না, তারা কিন্তু পরীক্ষা দেয় না, তাদের কিন্তু কোটার প্রয়োজনীয়তা ছিল না। তারপরও তারা শুধুমাত্র আমাদের দিকে তাকিয়ে আন্দোলনে নেমেছেন, যাত্রা বাড়িতে রক্ত দিয়েছেন, সারা দেশে রক্ত দিয়েছেন, সারা দেশের আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেছেন। এইখানে আমরা দেখতে পাচ্ছি এই দুর্বল আলেম সমাজ মাদ্রাসা শিক্ষার্থীদেরকে দৃষ্টান্তমূলক ভাবে ন্যাক্কারজনক শব্দ চয়ন করেছেন যে তাদের প্রতি যে চাপ আগ্রহ আছে সেগুলো নাকি মাহফুজ আলম দিবে না। এই মাহফুজ আলম, রাষ্ট্র কি তোর বাপের? রাষ্ট্র কি তোর বাপের? একজন নিজের বাপের রাষ্ট্র বানাতে যা আজকে দেখ হাতিরের মতো ভারতে পালা গেছে। তোরা যদি তোর বক্তব্য যদি এইভাবে প্রত্যাহার না করিস, তোদেরকেও বাংলাদেশ ছাড়া করতে আমরা পিছপা হবে। যারা শাহবাগ কায়েম করে তাদেরকে গ্রেপ্তারের কোনো খবর নাই। যারা গুলি চালাইছে, যেসব আওয়ামী সন্ত্রাসীরা, আওয়ামী লীগকে এই মাহফুজ আলম বলছে সে পুনর্বাসন করবে, বক্তব্য আছে, ভিডিও আছে, তারা বলে আওয়ামী লীগকে তারা পুনর্বাসন করবে, প্রকাশ্য ঘোষণা দিয়ে বলে। এমনকি তারা বলে কি যে তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে, যখন রিট করছে তখন তারা রিট আবার ফিরাই নিছে। যারা 2000-এর উপর বেশি মানুষকে গুলি করে মারছে, কত বড় ঘৃণিত হইতে পারলে তারা এই আওয়ামী লীগ নিষিদ্ধের রিট ফিরায় নেয়। এবং আপনারা দেখেন আজকে জুলাই অভ্যুত্থান হয়ে গেছে প্রায় কয় মাস হয়েছে? 7 মাস হয়েছে। এখন পর্যন্ত কয়জনের বিচার হয়েছে? কয়জনকে গ্রেফতার করা হয়েছে? খুনিদের বিচার করার কোনো খবর নাই। উল্টা দিকে নিজ দলে আওয়ামী লীগকে পুনর্বাসন করতেছে ঢালাও ভাবে। আবার আর এক দিক দিয়ে যারা দুর্বল, যারা শুধুমাত্র ন্যায়ের দিকে তাকে আন্দোলনে অংশগ্রহণ করেছে, তাদের বিরুদ্ধে বিষোদ্গারমূলক বক্তব্য দেয়। আপনার বক্তব্য প্রত্যাহার করেন। আপনি যদি বক্তব্য প্রত্যাহার না করেন, সারা দেশের শিক্ষার্থীদের জন্য মাদ্রাসা শিক্ষার্থীরা, আলেমরা যেমন নিঃস্বার্থভাবে নেমে এসেছিল, আমরা সারা দেশের শিক্ষার্থীরা, মাদ্রাসা শিক্ষার্থী এবং আলেমদের সম্মান রক্ষাতে রাজপথে নেমে আসবে। এবং দেখেন কত বড় নির্লজ্জ হইতে পারে
এরা কি করতেছে, একদিকে যারা জুলাই অভ্যুত্থানে সক্রিয় অংশগ্রহণ করছে, রক্ত দিচ্ছে, জীবন দিচ্ছে, শহীদ হয়েছে, তাদের বিরুদ্ধে যেমন কথা কইছে, তাদের বিরুদ্ধে যেমন বলতেছে তাদের অধিকার দিবে না, আবার আরেকদিক দিয়ে কি করতেছে, শাহবাগীদেরকে পুনর্বাসন করতেছে, করতেছে, তাদের দিকে তারা সিম্পাথি দেখাচ্ছে, সহানুভূতিশীল দেখাচ্ছে। এবং আজকে যে হামলা হয়েছে, আজকে হামলা এটা প্রথম। 5 আগস্টের পরে এই শাহবাগ পন্থীরা, এই লাল সন্ত্রাসীরা বারবার পুলিশের উপর হামলা করছে না? আপনারা দেখছেন যে যমুনাতে যাওয়া আন্দোলনকারীদের নিষিদ্ধ, তারপর বারবার তারা ব্যারিকেড ভাঙ্গা পুলিশকে হামলা করতে উদ্বুদ্ধ করছে, পরবর্তীতে পুলিশের সাথে সংঘর্ষ হয়েছে। প্রথমে হামলা কারা করছে? আপনার প্রত্যেকটা ভিডিও ফুটেজ চেক করেন, কারা পুলিশের উপর হামলা করছে। তাদেরকে তারা রিহ্যাবিলিটেট করতেছে, পুনর্বাসন করতেছে, তাদের বিরুদ্ধে কোনো কথা নাই। যারা দুর্বল তাদেরকে ঘায়েল করার যত চেষ্টা, কিন্তু এই শাহবাগী শক্তির বিরুদ্ধে তাদের কোনো কথা নাই। মাহফুজ আলম সাহেব মিডিয়ার মাধ্যমে আপনাকে হুঁশিয়ার করে বলতেছে, আপনি আপনার বক্তব্য প্রত্যাহার করবেন। আপনি যদি আপনার বক্তব্য প্রত্যাহার না করেন, অপেক্ষা করেন কি হয় দেখতে পাবেন, শিক্ষার্থীরা কি করে দেখতে পাবেন। অনতিবিলম্বে হামলাকারী এবং যারা আওয়ামী লীগকে ফেসিবাদ বানানোর মূল খলনায়ক লাকি আক্তার সহ তাদের সহযোগী ইমরান সরকার সহ আরো যারা আছে প্রত্যেককে গ্রেফতার করতে হবে, হামলাকারীদের গ্রেফতার করে বিচার করতে হবে। যারা নিরপরাধ তাদের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না, এবং তাদের যে প্রাপ্য ন্যায্য অধিকার সেটা বুঝাই দিতে হবে। এই আশাবাদ ব্যক্ত করে আমাদের কর্মসূচি এখানে শেষ করছি। আবারও বলতেছি, অন ক্যামেরা বলতেছি, মাহফুজ আলম সাহেব, আপনি রাখালরাহাত দুর্নীতির সাথে আমরা দেখেছি আপনার নিউজে আপনার সংশ্লিষ্টতা আসছে, এবং আমরা মনে করি আপনি প্রেশারাইজ করার মাধ্যমে ঢাকা পোস্টের নিউজকে প্রত্যাহার করেছেন। আমরা এটাই মনে করি। আপনার বিরুদ্ধে অনেক এলিগেশন আছে, আপনাদের প্রত্যেকের বিরুদ্ধে এলিগেশন আছে। আপনারা যদি বক্তব্য প্রত্যাহার না করেন, অন ক্যামেরা বলছি, আপনাদের বিরুদ্ধে সারা দেশের শিক্ষার্থীদের সাথে নিয়ে আমরা আপনাদেরকে হাসিনার মতো করে দেশ ছাড়া করতে বাধ্য করবো। ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। দেশে একটি যুদ্ধ অবস্থা চলছে বলে মন্তব্য করেছেন উপদেষ্টা মাহফুজ আলম। মাহফুজ আলমের এই স্ট্যাটাস আমাদেরকে ভাবিয়ে তুলেছে। তিনি যখন লিখেছেন বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, দেশি বিদেশি ষড়যন্ত্র, বিভিন্ন ধরনের কূটকৌশল চলছে দেশের বিরুদ্ধে, মানুষের বিরুদ্ধে, আমাদের স্বাধীনতার বিরুদ্ধে, তখন স্বভাবতই আমাদেরকে ভাবতে হচ্ছে আগামীর বাংলাদেশ কোন পথে যাচ্ছে, কোন দিকে নিয়ে যাচ্ছি আমরা, রাজনীতিবিদের কি ভূমিকা, সমাজের অন্য মানুষের কি করা উচিত, এবং এখনই সাবধান না হলে আমরা কি পরিণতির দিকে যাচ্ছি সেটা আসলে বলার ভাষা হারিয়ে ফেলেছে। আপনারা নিশ্চয়ই জানেন উপদেষ্টা মাহফুজ আলম গতকালকে যে স্ট্যাটাসটি দিয়েছেন, ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় সেই স্ট্যাটাস ভাইরাল হয়েছে, পত্রপত্রিকায় এসেছে। তার স্ট্যাটাসটির মূল উদ্দেশ্য ছিল, সেখানে তিনি বুঝাতে চেয়েছেন বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে, বিভিন্ন জায়গায় যে রাজনৈতিক অনৈক্য তৈরি হয়েছে, দেশি বিদেশি বিভিন্ন চক্রান্ত চলমান রয়েছে, এর বিস্তর বর্ণনা তিনি সেখানে দিয়েছেন। আমি শুরু থেকেই আজ পর্যন্ত সব সময় যতদিন কথা বলেছি আমি বলেছি, সাপের সাথে কোনো খেলা নয়। সাপ সুযোগ পেলেই আপনাকে সবল মারবে। আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের জন্য একটি বিষাক্ত সাপ। এই বিষাক্ত সাপকে আদর করে, ভালোবেসে, গণতন্ত্র শিখিয়ে, ভদ্রতা শিখিয়ে আপনি বাংলাদেশকে পরিচালনা করবেন, সেটা কোনোদিন সম্ভব নয়। আপনি যেমন নরম, আপনার উপরে তেমনটাই এই বাংলাদেশের জনগণ প্রয়োগ করবে। এটা হচ্ছে এদেশি মানুষের নেচার, এদেশি মানুষের সিস্টেমটাই এরকম। আপনি কঠোর, আপনার সাথে সে ভদ্র, আপনি নরম, আপনার সাথে সে গরম। এই পরিস্থিতি তো আজকের আমার ধারণা আপনি সরকারে যারা আছেন আপনাদের বহুত আগেই উপলব্ধি করা উচিত ছিল। এই বাংলাদেশকে আপনি একদিনের মধ্যে আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুরের মতো আইন শৃঙ্খলা বানিয়ে নিতে পারবেন না, যে বলে বলে করাবেন, ভালোবেসে তারপরে নিয়ে যাবেন, সুন্দর করে আপনি তাদেরকে আদর যত্ন করে একটা শৃঙ্খলার মধ্যে নিয়ে আসবেন। সেই দেশ এটা না। এদেশে সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতিবাজ, দুষ্টচক্রের মানুষদেরকে যে ভাষায়, যে শক্তিতে দমন করতে হয়, সেই শক্তিই আপনাদের প্রয়োগ করা উচিত ছিল। ডেভিল হান্ট নামে আমরা যে নতুন একটি অপারেশন দেখেছিলাম, সে অপারেশনটা পর্যন্ত দুর্বল করেছে কারা? আমরা যখন শুরুর দিকে শুরু করেছিলাম মনে হয়েছিল যে ডেভিল হান্টে দেশ ঠান্ডা হয়ে যাবে। আপনারা একদিকে ডেভিল হান্ট করছেন, অন্যদিকে বলছেন যে কারো উপরে যাতে কোনোভাবে
কিছু না হয় খুব ঠান্ডা মাথায় গ্রেপ্তার করা কিংবা আইন শৃঙ্খলা দেখা, এই ঠান্ডা মাথা যখন একজন সাধারণ অপরাধী জানতে পারে তখন সে তার অপরাধ আরও দ্বিগুণ বাড়িয়ে দেয়। তিনি নিশ্চিত হয়ে যান যে আমার তো কোনো ক্রসফায়ার নাই, আমার তো কেউ মৃত্যু করবে না, আমাকে তো কেউ গুম করবে না, আমাকে কেউ তো আটকিয়ে ফেলবে না। এই যে তার ভিতরে একটা শক্তি চলে আসে, আর এই শক্তির কারণেই অপরাধীরা দ্বিগুণ চারগুণ শক্তি নিয়ে মাঠে নেমে পড়ে। আমাদের এই বাংলাদেশকে নিয়ন্ত্রণ করতে হলে সেই 5 তারিখের পরে যেই রকম একটি শক্ত অবস্থান গ্রহণ করা উচিত ছিল, সেই শক্ত অবস্থানটা 5ই আগস্টের পরে বাংলাদেশের সরকার এবং আমরা কেউই নিতে পারিনি, গ্রহণ করতে পারিনি। আমরা কয়েকদিনের মধ্যে ভুলে গিয়েছি রক্তের সেই দাগের কথা, আমরা কয়েকদিনের মধ্যে ভুলে গিয়েছি 2000 মানুষের সেই জীবনের কথা, আমরা কয়েকদিনের মধ্যে ভুলে গিয়েছি আমার প্রায় হাজার হাজার 50,000-এর কাছাকাছি মানুষের হাত পা চক্ষু না থাকার সেই সকল কথা ভুলে গিয়েছি। আমরা একে অপরে ব্যস্ত হয়ে পড়েছি তর্কে বিতর্কে। আমরা আওয়ামী লীগের দুর্নীতি, আওয়ামী লীগের অসঙ্গতি, আওয়ামী লীগের সকল প্রকার অন্যায় অত্যাচারের কথা আমরা ভুলে গিয়েছি, জাতিকে জানাতে আমরা ভুলে গিয়েছি। আমরা জাতিকে জানাচ্ছি বিএনপির কি দোষ, জামাত শিবিরের কি দোষ, অন্য দলের কি দোষ, একে অপরের সকলে সবার দোষ নিয়ে রাস্তায় এমনভাবে নেমে পড়েছি, আওয়ামী লীগ মহা খুশি এবং তার পরিকল্পনাটাই আমরা মূলত বাস্তবায়ন করে দিচ্ছি। আওয়ামী লীগ এটাই চেয়েছে যে এত বড় খুন, এত বড় অন্যায়, এত বড় চুরি ডাকাতি, এই সব কিছু জাতির কাছ থেকে মুছে গিয়ে ওরা ওদেরকে নিয়ে ব্যস্ত থাকবে। সেই কর্মটি আজকের বাংলাদেশে সফলভাবে সম্পন্ন করতে পেরেছে এই আওয়ামী লীগ এবং বিদেশি সংস্থাগুলো, কিন্তু আমাদের হুঁশ ফেরেনি। এখন উপদেষ্টা বলছেন বাংলাদেশ এখন একটি যুদ্ধ অবস্থায় চলছে। এই কথার ভারত্ব, এই কথার শক্তি, এই কথার অবস্থান যদি আপনারা অনুধাবন করতে না পারেন, তাহলে বাংলাদেশের সামনের দিনগুলোতে যে কত কঠিন পরিস্থিতি হবে সেটা আমাদেরকে ভাবিয়ে তুলেছে। আমাদের দেশের আইন শৃঙ্খলা বিনষ্ট করার জন্য এই সরকার যদি আজকের কঠোরভাবে সেই 5 তারিখের পরে শুধুমাত্র আওয়ামী লীগকেই দমন করা নয়, বরং বিশৃঙ্খলা সৃষ্টিকারী যে কোনো ব্যক্তি, সে বিএনপির হোক, জামাতের হোক, অন্য দলের হোক, যে কোনো ডান বাম ছোট বড় যেই হোক না কেন, আইনের গতিতে আইন প্রয়োগ করে যদি তাদেরকে শায়েস্তা করে একদম ডাইরেক্ট, যেখানেই সন্ত্রাস, যেখানেই দুর্নীতি, যেখানেই অন্যায়, সাথে সাথে ডান্ডার বাড়ি, তাহলেই আজকের এই কঠিন পরিস্থিতি থেকে আমরা মুক্ত হতে পারতাম। কিন্তু আমার নিজের চোখের সামনে দেখছি যে কি কারণে, কিভাবে আমরা আইন শৃঙ্খলাকে অবনতির দিকে নিয়ে গিয়েছি এবং এখনো নিয়ে যাচ্ছি। আমি বারবার বলেছি, মুগুর যেখানে প্রয়োজন সেখানে মুগুরই দরকার। আওয়ামী লীগের সাথে কোনো কাগজপত্র নিয়ে লেখালেখি করে, কোনো এগ্রিমেন্ট করে শান্তি আপনি বাংলাদেশে করতে পারবেন না। এক জায়গায় করবেন, আর এক জায়গায় অশান্তি। আজকের এক জায়গায় আইন প্রয়োগ করলেন, আর এক জায়গায় ঠান্ডা আছে, সেখানে অশান্তি শুরু হয়ে যাবে। আওয়ামী লীগ যেখানে নিজের অপরাধকে নিজেরা বুঝতে পেরে জাতির সামনে বলে দিয়েছিল যে আমরা ক্ষমতা থেকে চলে গেলে 5 থেকে 10 লক্ষ লোক একদিনে মারা যাবে, তাহলে বুঝতে পারেন যে বাংলাদেশে কি পরিমাণ তাদের সেই দুর্নীতি ছিল, কি পরিমাণ অন্যায় তারা করেছে। সেই অন্যায়টা নিজেরা অনুধাবন করতে পেরে তারা বলেছে এতগুলো মানুষ মারা যাবে। তাহলে বোঝেন যে আওয়ামী লীগ কত বড় অপরাধী ছিল। সেই অপরাধ বোধ থেকে তারা এই কথা বলেছিল, কিন্তু সারা বাংলাদেশে তাদের একটা মানুষকে অন্যায়ভাবে কোনো মানুষ কোনো জায়গায় এখন পর্যন্ত হত্যার শিকার করে নাই। এটা গণতন্ত্রের বিজয়, এটা মানুষের বিজয়। কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীকে ওই শব্দচয়ন থেকে শেখা উচিত যে আওয়ামী লীগ কী বলেছে। আমি বারবার বলেছিলাম যে সরকারের উচিত এমার্জেন্সি, রাষ্ট্রের টাকা আমার সবার আগে নিরাপত্তার জন্য ব্যবহার করব। কোনো উন্নয়নের প্রয়োজন নাই। এই মুহূর্তে সবার আগে প্রয়োজন হচ্ছে আমার এই বাংলাদেশের যে বিপ্লবীরা স্বাধীন করেছে দেশ, সেই স্বাধীন বিপ্লবী চেতনার লোকগুলোকে সরকারের পুলিশে নিয়োগ দিয়ে 2 লক্ষ লোক আমি টাকা দিয়ে নিয়োগ দিব। 6 মাসের মধ্যে ট্রেনিং করিয়ে শর্ট কোর্স দিয়ে তাদেরকে ঢুকাবো। সারা দেশ আপনার নিয়ন্ত্রণে চলে আসত। এখন আপনি পথে ঘাটে সব জায়গায় আপনি চিন্তিত হয়ে যাচ্ছেন কেন? কারণ আপনার লোকগুলোর সংখ্যা নেই। আজ সেই কঠিন পরিস্থিতি থেকে চতুর্দিকে শত্রু, রাজনীতিবিদের মধ্যে অনৈক্য, দেশের মধ্যে বিশৃঙ্খলা, বিদেশি ষড়যন্ত্র, শেখ হাসিনার ষড়যন্ত্র, পার্শ্ববর্তী দেশের ষড়যন্ত্র, এই সব কিছু একত্রে সামাল দেওয়ার পরিস্থিতি তো নেই।
সে কারণেই উপদেষ্টা আজকে তিনি এই কথা বলেছেন। এই কথাগুলো তার বক্তব্য থেকে নয়, গত প্রায় 10-15 দিনের প্রত্যেকের বক্তব্য থেকেই অনুমেয় যে দেশের পরিস্থিতি কিন্তু ভিন্ন দিকে যাচ্ছে। সেনাপ্রধান কিন্তু সেদিন রাগ করে কঠোরভাবে বলেছিলেন এখানেই আমাদেরকে থামতে হবে, অনেক হয়েছে, অনেক দেখেছি। তারপরে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের বক্তব্য শুনেছেন, তার বক্তব্য বিবিসির সাথে সাক্ষাৎকারেও কঠোরভাবে ছিল। তারপরে এখন উপদেষ্টা মাহফুজ আলমের স্ট্যাটাস দেখলেন, তার মধ্য দিয়ে প্রমাণ হচ্ছে যে আমাদের দেশের শান্তি শৃঙ্খলা এখন ভালো নেই, এটাকে ফিরিয়ে আনতে হবে। আমি আবারও আজকের সরকারকে কঠোরভাবে উদাত্ত আহ্বান জানাই। এই ভিডিও আপনাদের কর্ণশিখরে যাবে কিনা আমি জানি না, কিন্তু আপনাদের কাছে স্পষ্ট বার্তা দিতে চাই, আপনাদেরকে কঠোর হতে হবে। যার সাথে যেমন সেই রকম আচরণ করতে হবে। প্রয়োজনে আপনাদেরকে এমার্জেন্সি তাঁবুটা নিয়ে গ্রেপ্তার করে মানুষদেরকে রাখার জন্য আলাদা আপনাদের জেলখানা নির্মাণ করতে হবে। প্রয়োজনে কোনো জায়গার বড় বড় বিল্ডিংগুলোকে আপনার রিকুইজিশন নিয়ে তারপরে সেখানে আপনার এই সকল অপরাধীদেরকে ঢুকাতে হবে। কোনো ছাড় নাই, তাদেরকে ডাইরেক্ট ঢুকাতে হবে। এবং ঢুকাতে হবে মানে কি, তাদের হৃদয়ে কম্পন সৃষ্টি করে দিতে হবে যে একবার ঢুকলে আর বের হওয়ার কোনো রাস্তা নাই। একবার চুরি করলে, একবার অসঙ্গতি করলে, মানুষ মারলে সেটার জন্য যে মৃত্যুদণ্ড অপেক্ষা করছে সেটা আপনাকে বুঝিয়ে দিতে হবে। এবং সেটা আপনি বুঝাতে পারলেই হয়তো কিছুটা উন্নতি হবে বলে মনে করি। তবে এই 8 মাসে ওরা অনেক আদর যত্ন পেয়ে গিয়েছে, ওরা এখন ভাবতে শিখেছে, ওরা এখন এস্টাবলিশড হওয়ার জন্য নতুন করে রাস্তায় নেমেছে। আমি তো দেখছি যে বাংলাদেশের বিএনপি জামাত যতটা না নিরাপদ, তার চেয়ে আওয়ামী লীগের লোকেরা এদেশে এখন নিরাপদ, ঘুরে বেড়াচ্ছে চোখের সামনে। আমি চিনি, আমি জানি কি করেছে তারা। সেই মানুষগুলো চোখের সামনে ঘুরে বেড়াচ্ছে, সালাম দিচ্ছে, মেশার চেষ্টা করছে। এটা অপরাধ নয়, যে কোনো অন্যায় করবে না সেই ব্যক্তিগুলোর তাকে কোনোভাবে আমরা শাস্তি দিতে চাই না। কিন্তু খুঁজে দেখেন, গত 16 বছর এই দেশে থেকে কোনো মানুষ একটা ফেসবুক ব্যবহার করতে পারে নাই, ইউটিউব ফেসবুকে কোনো জায়গায় সঠিকভাবে বক্তব্য উপস্থাপন করতে পারে নাই বিএনপি জামাতের ছেলেমেয়েরা। আর তারা এখন প্রতিদিন কন্টেন্ট ক্রিয়েট করছে, পোস্ট করছে, সেখানে লেখালেখি করছে, আপনার যে কোনো সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে পোস্ট করছে এই দেশে থেকে। আর আপনারা সেই মানুষগুলোকে স্বাধীনতার নামে মুক্ত করে দিয়ে আজকের এই আইন শৃঙ্খলার পরিস্থিতি যুদ্ধের অবস্থায় পৌঁছে দিয়েছেন। অতএব এখনো সময় আছে, সাবধান হতে হবে, এখনো সময় আছে, গর্জে উঠতে হবে, এখনো সময় আছে, আমাদেরকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে। না হয় আগামীর বাংলাদেশ কঠিন থেকে কঠিনতর হবে, তখন হাহাকার করলে কোনো লাভ হবে না। এই ক্ষতির সম্মুখীন হলে বিএনপিকেও পড়তে হবে, জামাতকেও পড়তে হবে, ইসলামী আন্দোলন ডান বাম সবাইকে পড়তে হবে, কারো পিঠের চামড়া থাকবে না। অতএব ভাবুন এবং ভাবিয়ে কাজ করুন। এ বাংলাদেশকে এখন ঐক্যবদ্ধভাবে শেখ হাসিনা ফ্যাসিবাদের বিরুদ্ধে আপনাদের সবার আবারও ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে। দ্রুত এই কাজগুলো করুন, দ্রুত ঐক্যবদ্ধ হন, দ্রুত আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনুন এবং দ্রুত দেশবাসীকে নিয়ে আগামীর বাংলাদেশ বিনির্মাণের জন্য এগিয়ে আসুন। আপনারা ব্যস্ত, কে কার ক্ষতি করবেন, এই ক্ষতি করে কোনো লাভ নেই। এই সরকার আমাদের, এই সরকারকে টিকিয়ে রাখতে হবে আমাদের। এই সরকারকে আমরা প্রতিষ্ঠিত করেছি একটি বিপ্লবের মধ্য দিয়ে। অতএব এই সরকারের ভুল ত্রুটি যাই থাকবে, তারপরেও সরকার আমাদেরই সরকার। আসুন আমাদের সরকারকে আমাদের মতো করে পরিচালনা করার জন্য আমরা তাদেরকে পরামর্শ দেই, বুদ্ধি দেই। আর সরকারকেও অনুরোধ করব, আসুন রাজনীতিবিদদের সাথে পরামর্শ করুন, সকল দলমতের মানুষ, শ্রেণী পেশার মানুষদের সাথে ঐক্যবদ্ধ হন এবং ঐক্যবদ্ধ হয়েই এই দেশকে আপনারা গঠন করুন। না হয় পরিস্থিতি ভিন্ন দিকে যাচ্ছে, সেই দিকে গেলে কেউ কিন্তু রেহাই পাবেন না, পাবেন না, পাবেন না। প্রিয় সহযোদ্ধা ভাইরা, আমি এটা অনুমান করতে বহু আগেই পেরেছিলাম যে এরকম একটা কিছুই ঘটবে এবং এর চেয়েও ভয়ানক কিছু ঘটার অপেক্ষায় আপনি যদি আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে না আনেন, তখন আপনি বললেও হবে না। পরিস্থিতি যদি এমন হয় সামরিক শাসন আসতে হবে, তখন আপনি বললেও লাভ নেই, আসতে পারবে। পরিস্থিতি যদি এমন হয় ভিন্ন কিছু আসতে পারবে, আসবে, কিছু করার নেই। তখন এখন যারা শান্তির বাণী ছড়িয়ে দিচ্ছেন, আপনাদেরকেই তারা জেলের মধ্যে নিক্ষিপ্ত করবে। অতএব আপনাদের সবাইকে সাবধান হওয়ার উদাত্ত আহ্বান জানাই, দেশকে গঠন করার জন্য ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাই। এই শাহবাগী লাকি
রাজপথে প্রকাশ্যে এসে স্লোগান দেবে, আমাদেরকে সহ্য করতে হবে। তাই তো এরা শুধু আসে নাই, পুলিশের গায়ে হাত দিয়েছে। আর মাহফুজ আলম উপদেষ্টা এদেরকে কমরেড বলে ডাকছে। কমরেড আসলে কি? বাংলাদেশের সাধারণ নাগরিকরা বামদের এই ভাষা বুঝবে না। কমরেড সাধারণত রাজনৈতিক সহযোদ্ধাদেরকে বামরা কমরেড বলে ডাকে। মাহফুজ আলমের এই লাকিদেরকে কমরেড ডাকার মধ্য দিয়ে প্রকাশ পেয়েছে সে এই কমরেডদেরকে কতটুকু মায়া করে আর মোহব্বত করে, আর লাকিরা কই থেকে রাজপথে এসে হুঙ্কার দেওয়ার সাহস পায় এবার বুঝতে পার। সবার একটাই প্রশ্ন, লাকিরা শক্তি পেল কই থেকে? লাকিরা শক্তি পেল কই থেকে এটা আপনারা বোঝেন না। দেখেন, আলেমরা কোনো বিষয়ে প্রতিবাদ করলে, কোনো মারামারি না করলেও বলতেছে এইটা মব, আর শাহবাগীরা করলে এটা হলো আন্দোলন, এটা হলো প্রতিবাদ। এই পার্থক্য কে সৃষ্টি করে দিচ্ছে? তা উপদেষ্টা মাহফুজ আলমের পোস্টটা দেখেন। সে আলেমদেরকে মব বলে আর শাহবাগীকে বলে কমরেড। ওরে ওর কমরেড, হ্যাঁ, কমরেডদেরকে অনুরোধ করতেছে যে সরকারকে অসুবিধা না করার জন্য। ভাষার মধ্যে কি মায়া! এরা কিভাবে ইসলামপন্থীদের বিরুদ্ধে একটা সংঘবদ্ধভাবে কাজ করছে এটা আপনারা বুঝতে পারছেন? কিভাবে এরা মাস্টার মাইন্ড হয়ে গেল আমেরিকায় গিয়ে, এটা আপনারা বুঝতে পেরেছেন? এটা কিন্তু বাংলাদেশে ঘোষণা করে নাই, আমেরিকায় বসে মাস্টার মাইন্ড ঘোষণা করেছে ডক্টর ইউনূস স্যার। সামগ্রিকভাবে শাহবাগীরা কই থেকে সাহস পাচ্ছে এর পেছনের রহস্য যদি আপনারা না খোঁজেন তাহলে কিন্তু আপনারা ওই লাকির গ্রেপ্তার চাইবেন। লাকির গ্রেপ্তার চাইলে লাকির গ্রেপ্তারে লাভবান কিন্তু শাহবাগীরাই হবে। ওরা কিন্তু এই নাটকটাই চায় যে লাকিকে তারা মানে বিশাল কিছু বানায় দেবে। মাহফুজ আলমকে আমি বলছি যে এক্স্যাক্টলি এই সময় এসে আপনার সমস্ত রূপ ফুটে উঠেছে, সমস্ত রূপ ফুটে উঠেছে। আপনি আর নিজের রংটাকে লুকাতে পারবেন না। রাখাল রাহা বিষয়ে আপনার যে কার্যক্রম এটা কিন্তু আসিফ নজরুল স্যার তার বক্তব্যের মাধ্যমে উঠে এনেছিল, সেটা ঢাকা পোস্ট নিউজ করেছিল, পরে ঢাকা পোস্ট দুঃখ প্রকাশ করেছে। ঢাকা পোস্ট দুঃখ প্রকাশ করাতে এদেশের মানুষ এটা মনে করেন না যে বিশ্বাস করছে যে আপনি এখানে সম্পৃক্ত না। ঢাকা পোস্টের নিউজ ডিলিট করে দেওয়া হয়েছে, ডিলিট তারা ইচ্ছা করে করেনি। এদেশের মানুষ আমার মনে হয় এইটাই বিশ্বাস করে। আপনারা যারা দেখছেন আপনারা কি মনে করেন যে ঢাকা পোস্ট ইচ্ছা করে নিউজ ডিলিট করেছে, নাকি তার পোস্ট ডিলিট করা হয়েছে? 400 কোটি টাকা লুটপাট করেছে রাখাল রাহা এবং নাগরিক কমিটির গাজী সালাউদ্দিন তানভীর দরবেশ। এইটা নিউজ হয়েছে, এইটা নিয়ে সার্জিস আলমরা প্রোপাগান্ডা ছড়িয়েছে, রাখাল রাহার চামড়া তুলে দিবে, দামরা বানিয়ে দেবে। পরবর্তীতে যখন দেখলো রাখাল রাহার সাথে গাজী সালাউদ্দিন তানভীর নামের সমন্বয়করা জড়িত, তখন দেখলো যে না, এটা আবার উল্টায় দিতে হচ্ছে। নিউজ ডিলিট করে দেওয়া হলো, ক্ষমা চাওয়া হলো, দুঃখ প্রকাশ করছে। এইসব আমাদের দেশের নাগরিকরা এই সবই বোঝে। হোটেল শেরাটনে প্রোগ্রাম করার জন্য টাকা কই থেকে আসে, কেন সিটি গ্রুপ টাকা দেয়, কেন মেঘনা গ্রুপ টাকা দেয়, কেন ফ্রেশ গ্রুপ টাকা দেয়, এবং এই শাহবাগীরা কিভাবে আমাদের এই রাষ্ট্রকল্পটাকে উল্টায় দেওয়ার চেষ্টা করছে, আমাদের যে বিজয় সেই বিজয়কে উল্টায় দেওয়ার চেষ্টা করছে। এবং তাদের কমিটিতে দেখবেন যে ফ্রন্ট লাইনের মেজরিটি হলো বাম থেকে আসা। তারা সুন্দরভাবে এই ইসলাম বিদ্বেষী সেরাটা তৈরি করেছে, তাই তো সেখানে সমকামীরা জায়গা পায়। আমরা যখন এগুলো প্রাথমিকভাবে বলছিলাম তখন আমাদেরকে বলছিল আমরা হিংসা করছি, জ্বলে পড়ে যাচ্ছি। আমরা তো হিংসা করছি, আমরা তো কেন হিংসা করব না? কারণ ইসলামপন্থীরা আলেমরা মারামারি করলো হাসিনার বিরুদ্ধে, আন্দোলন হলো, বিজয় হইল, হাসিনাকে প্রতিরোধ করলো, আর শাহবাগীরা আইসা বলতেছে ইসলামপন্থীদের রাষ্ট্রকল্প হইতে দেবে না। আমরা তো এগুলো আমাদের খারাপ লাগে, আমরা এগুলো তো হিংসা করবই। আমরা তো চাই না এরকম, আমরা তো চাই না বামরা এখানে এসে এই সময়ে এসে পাহাড় নিয়ে ষড়যন্ত্র করুক, পাহাড় নিয়ে আদিবাসী শব্দ ঢুকায় দেখ, বিশৃঙ্খলা সৃষ্টি করুক। আমরা কি এটা চাই? আমরা কেউ চাই না। আমরা সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে কথা বলতেছি। ফরহাদ মাজেরের বিরুদ্ধে, মাহফুজ আলমের বিরুদ্ধে, এই বামদের বিরুদ্ধে, লাকিদের বিরুদ্ধে। আমাদের এই সুনির্দিষ্ট তথ্যকে যারা মনে করে আমরা হিংসা করতেছি, তারাও ওই বামদের দালাল, শাহবাগীদের দালাল। আমরা আজকে যে সারা দেশে আলোচিত এবং সমালোচিত যে খবরগুলো আছে সেগুলো বেশ কিছু ভিডিও আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি, যেগুলো ভিডিও দেখে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে আমাদের ব্যক্তিগত কোনো মতামত নেই। আপনারা ইতিমধ্যে ভিডিওগুলো দেখেছেন, যে ভিডিওগুলো দেখে বুঝতে পেরেছেন আজকে ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ ছিল। তো অবশ্যই যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই।
এখানে শেষ করবো আজকের ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।